আজকে আমরা মূলত এই দুইটা টপিক দেখব, যে কন্ডিশনাল সেন্টেন্স দেখব এবং সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স দেখব। ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি সবাই খাতা কলম নিবেন। হ্যাঁ, খাতা কলম নেবেন। আমি একটা এক্সাম্পল লিখবো, সেই এক্সাম্পলটা সবাই লেখেন, আমার সাথে সাথে করে সবাই লিখে ফেলেন। যদি বলি রাজীব, লেখেন রাজীব প্রিটেন্ডস, Rajiv pretends as though he Rajiv pretends as though he look আমরা ব্র্যাকেটে রাখছি, লাইক ইনোসেন্ট। আমাকে সবাই বলেন যে এটা আনসার কি হবে? কেউ বলতে পারবেন? বই খাতা বের করার দরকার নাই, যতটুকু পারবেন এখান থেকে আপনি আনসার করেন আমার সাথে। পাস্ট ফর্মে হবে না ভার্বটা? বুঝি নাই। লুক পাস্ট ফর্মে হবে। লুক পাস্ট ফর্মে হবে। আচ্ছা, তারপর আর কেউ বলতে পারবেন? লুক পাস্ট ফর্মে হবে, এটাই তোমার পাস্ট ফর্মে হবে। আচ্ছা, এখন আমি যদি ধরেন এখানে এইটা দিয়ে দিই, ধরেন প্রিটেন্ডস না দিয়ে আমি যদি দিই প্রিটেন্ডেড, তখন আনসার কি হবে? হ্যাড লুক, হুম, হ্যাড লুক, হ্যাড লুক নাকি লুকড? হ্যাড লুক, হ্যাড লুকড হবে, তাই তো? আচ্ছা, এখন এগুলো বিভিন্ন জন বিভিন্ন রকম চিন্তা করতে পারে। সো এখানে দেখেন, এটা কিন্তু কন্ডিশনাল বলতে কি জানেন, এটা কিন্তু সেমি কন্ডিশনাল। এই টপিকটার নাম হলো, আপনি লেখেন, আমি আনসারটা একটু পরে দিই, আগে আমরা টপিকটা শিখে নিই। সেমি কন্ডিশনাল লিখে রাখেন, খাতায় নোট করেন, খুব সহজ করে আমরা রুলসটা শিখে নিই। আচ্ছা, এখানে দেখেন এই যে সেমি কন্ডিশনাল রুলস, সেমি কন্ডিশনালের দুইটা রুলস, একটা হলো অ্যাজ ইফ এর রুলস আর একটা হলো অ্যাজ দো রুলস। দুইটা কিন্তু একই রুলস। হ্যাঁ, দুইটা ক্ষেত্রে একই রুলস। এখন অ্যাজ ইফ এবং অ্যাজ দো শব্দের অর্থ কি জানেন? এটা জানো, অ্যাজ ইফ এবং অ্যাজ দো শব্দের অর্থ হলো জানো। এখন দেখেন একটু মনোযোগ দিয়ে, যে এই যে অ্যাজ ইফ বা অ্যাজ দো, শুরুতে তো সাবজেক্ট বসে, এবং অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পরেও কি বসে? সাবজেক্ট বসে। এখন প্রথম ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে যদি V1 থাকে, সাবজেক্টের পর V1 থাকলে এটা কোন টেন্স হয়? মানে V1 বলতে আমি প্রেজেন্ট ফর্ম বোঝাচ্ছি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ অ্যাজ ইফ বা অ্যাজ দো দুইটার ক্ষেত্রেই বাম পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে ডান পাশে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। অন্যদিকে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর বাম দিকে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, বাম দিকে যদি কি থাকে? পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে ডান দিকে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট, হ্যাঁ ওটা পাস্ট বলছি। পারফেক্ট টেন্স। তাহলে আমরা সবাই এইটা লিখে বক্স করে ফেলি। এটা লেখেন, লিখে এই যে এইভাবে দাগ দিয়ে বক্স করে ফেলেন, বক্সের ভিতরে নিয়ে চলে আসেন। এটা গুরুত্বপূর্ণ, লিখে ফেলেন আগে। এটা যদি লিখে ফেলেন, লিখছেন সবাই? আচ্ছা, এটা যদি লিখে ফেলেন, তাহলে আমরা দেখেন যে প্রথমে দেখি রাজীব প্রিটেন্ডস, এটা কি ছিল? V1, অর্থাৎ অ্যাজ ইফ বা অ্যাজ দো। অ্যাজ ইফ বসলেও যে রুলস হবে, অ্যাজ দো বসলেও কিন্তু সেই একই রুলস হবে। এটার অর্থ হলো যেন, অর্থাৎ রাজীব ভান করে যেন সে খুব ইনোসেন্ট, যেন তাকে দেখতে কি লাগে? খুব ইনোসেন্টের মতো লাগে। তাহলে এই যে অ্যাজ দোর বাম পাশে কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে না, V1 আছে না? তাহলে ওই পাশে কি হবে? এটার আনসার কি হবে তখন? লুকড। কি হবে? লুকড, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখেন কি আছে,
একটু মনোযোগ দেন। এই যে এই পাশে দেখেন V1 আছে, সো এই পাশে কি হচ্ছে V2। কিন্তু যখনই আমরা প্রিটেন্ডেড এইটা দিয়েছি, অর্থাৎ বাম পাশে কি দিয়েছি বলেন তো, পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়েছি, তাহলে ওই পাশে কি হবে? ওই পাশে হবে তখন পাস্ট পারফেক্ট টেন্স। হি হ্যাড লুকড, পাস্ট পারফেক্ট টেন্স। মনে থাকবে এটা। এই সেমি কন্ডিশনালে দেখেন এখানে আলটিমেটলি 4টা নিয়ম আছে, অ্যাজ ইফ বা অ্যাজ দো। অ্যাজ ইফ এর 2টা নিয়ম, অ্যাজ দোর 2টা নিয়ম। কিন্তু অ্যাজ ইফ এবং অ্যাজ দোর নিয়মগুলো একই রকম, একই ক্ষেত্রে বসে, একই ধরনের নিয়ম। এই জন্য আমরা একসাথে লিখে ফেললাম। মূলত এখানে কিন্তু 4টা নিয়ম, 4টা নিয়ম আমরা 2টা নিয়মের মধ্যে লিখে ফেললাম। তাহলে সবাই আমরা বুঝতে পারছি, তাই তো? আচ্ছা, এটা হলো আমরা প্রথমেই সেমি কন্ডিশনাল শিখে ফেললাম। এখন কি শিখবো? কন্ডিশনাল সেন্টেন্স শিখবো, তাই তো? আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স কি? কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে? কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে বলেন তো? শিরোনাম দেন, টাইটেল দিয়ে দেন, টাইটেল দিয়ে লিখে ফেলেন কন্ডিশনাল সেন্টেন্স। দেখেন কন্ডিশনাল সেন্টেন্স আমরা একদম ক্লিয়ার করব, যারা জানেন তারাও ক্লিয়ার হবেন, যারা একদম নতুন করছেন তারাও ক্লিয়ার হয়ে যাবেন আজকে। আমরা একদম শুরু থেকেই করব কন্ডিশনাল সেন্টেন্স। প্রথমে বলি, কন্ডিশনাল সেন্টেন্সের বলতে আমরা বুঝি শর্তযুক্ত বাক্য, অর্থাৎ কন্ডিশনাল মানে কি? শর্ত না? এই শর্তযুক্ত সেন্টেন্সটাই হলো মূলত কন্ডিশনাল সেন্টেন্স। অনেকেই বলে যে ইফ যুক্ত সেন্টেন্স মানেই কন্ডিশনাল। আমি আরো একটু যুক্ত করে দিই, ইফ এবং আনলেস। ইফ এবং আনলেস যুক্ত সেন্টেন্স মানেই হলো কন্ডিশন। আনলেস নিজেও কিন্তু কন্ডিশনালের মতো আচরণ করে, বুঝতে পারছেন বিষয়টা? তো শর্তযুক্ত সেন্টেন্স অথবা ইফ বা আনলেস যুক্ত সেন্টেন্সকে আমরা কি বলি? কন্ডিশনাল সেন্টেন্স বলি। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্সের কমন কয়েকটা বৈশিষ্ট্য আছে, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, একদম ইউনিক একটা বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যটা হলো যে কন্ডিশনাল সেন্টেন্স মাত্রই 2টা ক্লজ থাকবে অন্তত পক্ষে। কয়টা ক্লজ থাকবে? 2টা ক্লজ থাকবে। কন্ডিশনাল সেন্টেন্স মানে কিন্তু 2টা ক্লজ থাকবে। যেমন ধরেন আমি যদি আপনাকে একটা সেন্টেন্স লিখি, যদি বলি ইফ রুবি হ্যাজ টাইম, লেখেন ইফ রুবি হ্যাজ টাইম হি উইল এক মিনিট একটু সবাই একটু লাইনে থাকুন, আমি একটু ফোন করব। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাসে আছি, পরে কথা বলবো। আচ্ছা, আমরা যেটা বলছিলাম সেটা হলো যে ইফ রুবি হ্যাজ টাইম হি উইল গো টু মার্কেট। দেখেন এখানে একটা শর্ত হয়েছে না? শর্তটা কি বলেন তো? বলছে ইফ রুবি হ্যাজ টাইম, যদি রুবির কি থাকতো, সময় থাকতো, তাহলে সে কোথায় যাইতো? সে কোথায় যাবে? মার্কেটে যাবে। যদি তার সময় থাকে তবে সে কোথায় যাবে? মার্কেটে যাবে। দেখেন এখানে একটা শর্ত দেয়া হয়েছে। শর্তটা কি? প্রথম কথা ইফ যুক্ত সেন্টেন্স, এটা দেখেও বুঝতে পারবেন আপনি কন্ডিশনাল। দ্বিতীয় কথা হলো যে আপনি অর্থটা করেন যে তার সময় থাকলে সে মার্কেটে যাবে। তার মানে সময় থাকার উপর নির্ভর করছে সে মার্কেটে যাবে কি যাবে না। তার মানে শর্ত যুক্ত করছে, কন্ডিশন আরোপ করছে। এছাড়াও দেখেন 2টা ক্লজ, এটা একটা ক্লজ, এটা আমরা একটা ক্লজ বলতে পারি, এইটা 2টা ক্লজ বলতে পারি। হয়েছে না? তার মানে 2টা ক্লজ থাকবে। কন্ডিশনাল সেন্টেন্স হইতে গেলে 2টা ক্লজ থাকবে। কন্ডিশনাল সেন্টেন্সের কমন বৈশিষ্ট্যের মধ্যে আরো একটা বৈশিষ্ট্য আছে। এই যে 2টা ক্লজ বললাম না, একটা থাকবে মেইন ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, যেটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। বুঝতে পারছেন? অর্থাৎ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, স্বাধীন ক্লজ থাকবে, একটা হলো অধীন ক্লজ থাকবে, ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। বুঝতে পারছেন বিষয়টা? এখানে কারোর কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন তো আমাকে। জি স্যার, ক্লিয়ার, বুঝতে পারছি। ক্লিয়ার না? আচ্ছা, এখন বলি কন্ডিশনাল কয় রকম। মানে আমি যদি বলি মানে টাইপস অফ কন্ডিশনালস, জানেন কন্ডিশনাল কয় রকম?
জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, এই তিনটা। থার্ড কন্ডিশনালও তো আছে। আমরা তো খুব কমন জানি যে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। জিরোর হিসাব তো পরে। আচ্ছা, এখন এই যে কন্ডিশনাল কয় রকম, এটা কি পরীক্ষায় আসতে পারে? আসতে পারে। কখনো কি পরীক্ষায় এসেছে? এসেছে। তবে চাকরির পরীক্ষায় আমার চোখে বাধে নাই। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় এসেছিল। কোনো একটা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে এসেছিল, আমার খেয়াল আছে। সেটা হলো যে কন্ডিশনাল সেন্টেন্স কয় রকম, ওখানে কিন্তু 3 রকম ছিল, 4 রকম ছিল। সো বেশিরভাগ আনসার করছে কোনটা বলেন তো? 3 রকম। কারণ ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো সম্ভবত এটা আসলে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কোনটা আনসার করছে এটা তো জানি না। তবে এটা যদি আমরা ওইভাবে চিন্তা করি তাহলে কিন্তু কন্ডিশনাল 4 রকম দাঁড়ায়। 3 রকম তো আছেই জানি, এর সাথে আরো একটা কন্ডিশনাল আছে, সেটা কি? জিরো কন্ডিশনাল। সেটা হলো মূলত জিরো কন্ডিশনাল। বুঝতে পারছেন বিষয়টা? তো জিরো কন্ডিশনাল কি রকম জিনিস এটা আমরা একটু দেখব। তার আগে আমি এমনি পড়ানোর জন্য বলি, আসলে কন্ডিশনাল কয় প্রকার এটা চাকরির পরীক্ষায় আসার কথা আমি দেখি নাই কখনো। ওই একবারই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে দেখছিলাম, এরপর আর দেখা হয়নি। তো যাই হোক, এখন এই যে কন্ডিশনাল হলো মূলত 3 প্রকার, আমরা 3 প্রকার দিয়েই পড়ি। একটা হলো কি ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্সের কয়েকটা বৈশিষ্ট্য আছে। আগে এই বৈশিষ্ট্যগুলো পড়ে নিই, তাহলে আমরা এই 3টা নিয়ম খুব সহজেই পড়ে ফেলতে পারবো। দেখেন, এই যে ইফ আছে না, ইফ সেন্টেন্সের কোথায় আছে? শুরুতে আছে না? এই ইফটা কিন্তু সেন্টেন্সের মাঝখানেও বসতে পারবে। সেন্টেন্সের মাঝখানেও বসতে পারে, অর্থাৎ এই যে ইফ, এই সেন্টেন্সের মাঝখানে বসতে পারো। তবে যখন মাঝখানে বসবে তখন কিন্তু কয়েকটা ঘটনা ঘটবে। এইগুলো একটু মনোযোগ দেন, এই সেন্টেন্সটা একটু মনোযোগ দেন। সেক্ষেত্রে ইফ স্বার্থপর না, অর্থাৎ ইফ নিজে নিজে সে এখানে বসে পড়বে না। ইফ বলছে যে তুমি যদি আমাকে সরাতে চাও তাহলে আমার পুরো ফ্যামিলি সহ সরাই দিতে হবে। তার ফ্যামিলি কোনটা? এই যে রুবি হ্যাজ টাইম, রুবি হ্যাজ টাইম, এটা কিন্তু তার ফ্যামিলি। ইফের ফ্যামিলি কার ফ্যামিলি? ইফের ফ্যামিলি। তার মানে ইফ বলছে যে যদি তুমি আমাকে সরাতে চাও তাহলে আমাকে সহ আমার ফ্যামিলিকে আমার পাশাপাশি রেখে দাও। অর্থাৎ ইফ রুবি হ্যাজ টাইম, এখানে এইটা বসাই দিতে হবে। তখন এই যে লাস্টের যে অংশটুকু ছিল, লাস্টের যে ক্লজ হি উইল গো টু মার্কেট, এটা কিন্তু অটোমেটিক কি আসবে বলেন তো? শুরুতে চলে আসবে, অর্থাৎ হি উইল গো টু মার্কেট, হি উইল গো টু মার্কেট ইফ রুবি হ্যাজ টাইম। এখানে দেখেন একটা বিষয়, আমরা যখন ইফ শুরুতে দিয়েছিলাম তখন দুইটা দুইটা ক্লজকে সেগ্রিগেট করার জন্য কি করেছিলাম? একটা কমা নিয়েছিলাম। বাট আমরা যখন ইফ মাঝখানে দিয়েছি তখন কি আমরা কোনো কমা নিয়েছি? কমা কিন্তু নিচ্ছি না। কেন নিচ্ছি না? কারণ ইফটা কি হিসেবে কাজ করছে? লিঙ্কার হিসেবে কাজ করছে অথবা কনজাংশন আকারে কাজ করছে। লিঙ্কার অথবা কনজাংশন আকারে। বুঝতে পারছেন? এই ২টা বিষয় মাথায় রাখবেন, তাহলে আমাদের কন্ডিশনাল এর রুলস করতে সুবিধা হবে। কন্ডিশনাল আমরা মূলত ৩টা রুলস করব। ঠিক আছে? ৩টা রুলস লেখার জন্য মানসিকভাবে সবাই তৈরি হয়ে যান। প্রথমে ১ নাম্বার রুলস। প্রথমেই ১ নাম্বার রুলস। লেখেন ১ নাম্বার রুলস। দেখেন, ইফ আমরা বললাম যে শুরুতেও বসতে পারে, মাঝখানেও বসতে পারে। তো আমরা বুঝার সুবিধার্থে কি করব বলেন তো? শুরুতে করব। বুঝার সুবিধার্থে শুরুতে করব। অর্থাৎ প্রথমে ইফ, এরপরে সাবজেক্ট, তারপরে V1, V1 বলতে আমি প্রেজেন্ট ফর্ম বোঝাচ্ছি। এরপর একটা কমা দেন। এরপরে আরো একটা সাবজেক্ট বসবে। ধরুন আপনি যদি এটাকে সাবজেক্ট 1 নাম দেন তাহলে এটাকে সাবজেক্ট 2 নাম দিব আমরা। এবং এই যে ইফ এর পরে সাবজেক্ট, তারপরে যদি V1 থাকে, এর পরবর্তী সাবজেক্টের পরে কি বসবে? শ্যাল, উইল, ক্যান, মে। এইগুলোর পরে বসবে ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম। এই V1 বলতে কিন্তু বেস ফর্ম। কারণ আমরা জানি যে মডেলের পরে কি হয়? বেস ফর্ম হয়। সবাই এই ১ নম্বর রুলসটা লিখে রাখেন। প্রত্যেকেই এই ১ নম্বর নিয়মটা লিখে ফেলেন।
আচ্ছা, এইটার এক্সাম্পলটা কি হবে? এক্সাম্পলটা আমরা এখানেই লিখে ফেলি। ইফ হি রানস, লেখেন ইফ হি রানস ফার্স্ট, ইফ হি রানস ফার্স্ট হি উইল উইন দ্য প্রাইজ, উইন দ্য প্রাইজ। অর্থাৎ সে যদি দৌড়ে কি হয়, দ্রুত গতিতে দৌড়ায়, অর্থাৎ সে যদি দ্রুত গতিতে দৌড়ায় তাহলে সে কি জিততে পারবে, প্রাইজটা জিততে পারবে। তো এক্ষেত্রে দেখেন যে আমরা ইফের পরে কি বসেছি বলেন তো, V1, ইফের পরে V1। তো ইফের পর V1 বসাইলে এই পাশে আমরা কি বসালাম, সাবজেক্টের পরে শ্যাল, উইল, ক্যান, মে, এইগুলো যে কোনো একটা বসাইতে হবে। সো আমরা কি বসাইলাম, উইল বসাইলাম। তাহলে আমাদেরকে এটা হইছে না, এটা হইছে। তো এখানে কি কারোর কোনো দ্বিমত আছে কিনা বা বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, থাকলে বলেন। প্রথমটা বোঝা জরুরি। আপনি যদি প্রথমটা বুঝতে পারেন তাহলে পরবর্তী দুইটা কিছুই না, পরবর্তী দুইটা এমনি আপনি পারবেন, এটা পড়ানো লাগবে না। তাহলে সবাই বুঝতে পারছেন ধরে নিচ্ছি। আচ্ছা, এখন আসেন আমরা এই যে জিরো কন্ডিশনাল পড়লাম না, এই জিরো কন্ডিশনালের বিষয় বলি। আচ্ছা, আমি প্রথমে বলি, এই যে আমরা একটা এক্সাম্পল দিলাম, এই যে একটা এক্সাম্পল, এই এক্সাম্পলে কোনো কিছু চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য আছে? আছে? দেখেন তো। তো জোরে আমাকে যে কোনো দৌড়াইলে, একজন, হ্যাঁ জোরে দৌড়াইলে তো ফার্স্ট হবে, তবে সবাই যদি জোরে দৌড়ায় তাহলে কিভাবে ফার্স্ট হবে? এখানে চিরন্তন সত্য বলতে আসলে কিছু নাই। মানে আপনি তর্কের খাতিরে অনেক কিছু বলতে পারেন যে হ্যাঁ জোরে দৌড়াইলে তো সে ফার্স্ট হবেই। এখন তর্কের মানে তখন আর সেটা তর্ক থাকে না, তখন ওইটা হয়ে যায় কি জানেন, কুতর্ক। সো আসলে এইটাতে জোর মানে সাইন্টিফিক কোনো ট্রুথ না, হ্যাবিচুয়াল কোনো ট্রুথ না, বা হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট না, এবং ইউনিভার্সাল ট্রুথ না। সো এটা আসলে ওই ফরম্যাটের মধ্যে পড়েই না, এটা নর্মাল সেন্টেন্স। সো এটা আমরা কি ফার্স্ট কন্ডিশনালের নিয়ম অনুসারে আমরা এটা সলিউশন করছি। এখন আমি যদি বলি, এই যে আমি যেভাবে লিখছি আপনি একটু সেই রকম লেখেন। উপরোক্ত সেন্টেন্সের মধ্যে লেখেন, উপরোক্ত ক্লজ লেখেন, সেন্টেন্স বা ক্লজ, উপরোক্ত ক্লজ দ্বয়ের মধ্যে যদি, উপরোক্ত ক্লজ কোনটা বলেন তো, এই যে এই ক্লজ, আমি এই যে নিয়মটা দেখালাম না, ই প্লাস সাবজেক্ট প্লাস V1, এইটার ভিতরে যদি, এই ক্লজ দ্বয়ের ভিতরে যদি লেখেন হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বুঝেন কি কি বলেন তো, হ্যাবিচুয়াল ফ্যাক্ট কি কি বলেন? হ্যাবিচুয়াল ফ্যাক্ট কোনগুলা? ইউজুয়ালি, রেগুলারলি, ডেইলি, টাইমলি, তারপর আর কি কি আছে বলেন? অফেন, এরকম আছে না কতগুলো, যেগুলো অভ্যাসগত বোঝাই, অর্থাৎ হ্যাবিচুয়াল ফ্যাক্ট। আমি একটু হ্যাবিচুয়াল ফ্যাক্ট গুলো একটু ডিসক্রাইব করে দিলাম, যে ইউজুয়ালি, রেগুলারলি, ডেইলি, টাইমলি, অফেন, ঠিক আছে, এগুলো আমরা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলি। হ্যাবিচুয়াল ফ্যাক্ট মূলত আমাকে হ্যাবিচুয়াল ফ্যাক্ট আমরা এটা জানা উচিত যে কোনগুলো হ্যাবিচুয়াল ফ্যাক্ট। আচ্ছা, তারপরে দেখেন সায়েন্টিফিক ট্রুথ। সায়েন্টিফিক ট্রুথ বলতে বৈজ্ঞানিকভাবে যেগুলো সত্য, বৈজ্ঞানিকভাবে যেগুলো সত্য, সায়েন্টিফিক ট্রুথ। আর একটা হলো ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। ট্রুথ হয় মানে এই উপরোক্ত ক্লজদের মধ্যে যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, সায়েন্টিফিক ট্রুথ হয়, বা ইউনিভার্সাল ট্রুথ হয়, তবে তা জিরো কন্ডিশনাল। তবে তা কি হবে? জিরো কন্ডিশনাল। তখন ফার্স্ট কন্ডিশনাল আর থাকবে না, তখন কি হয়ে যাবে? জিরো কন্ডিশনাল। আচ্ছা, এক্ষেত্রে একটু করে বলি, এই যে জিরো কন্ডিশনাল আছে না, এই জিরো কন্ডিশনাল দেখেন এক্ষেত্রে, এক্ষেত্রে জিরো কন্ডিশনাল ক্ষেত্রে মডাল অংশটুকু হবে না, মডাল অংশটুকু হবে না, হবে না। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফাইনাইট
টেন্স হবে। দেখেন অর্থাৎ জিরো কন্ডিশনাল যখন হবে তখন কি হবে না, মডাল অংশটুকু হবে না। মডাল অংশটুকু কোনটা আমি বলি, এই যে মডাল অংশটুকু, এই যে এখানে যে মডাল অংশটুকু আছে না, এই মডাল অংশটুকু তখন হবে না, তখন ওই পাশে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স হবে। এখন আমি আপনাকে একটু করে বলি, আমি একটা এক্সাম্পল দিই। যদি বলি ইফ, এক্সাম্পলটা লিখে ফেলেন, ইফ ইট ইজ সামার, ইফ ইট ইজ সামার ইট ইট ফিল হট, ইট ফিল হট। প্রথমে বলি ইফ ইট ইজ সামার, দেখেন এটা কোন টেন্স, মানে ইফের পরে কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না। সো আমরা তো কি করব, যে ইফের পরে যদি ভি1 বসে ওই পাশে ইট উইল ফিল হট এরকম দিব না? যে এটি কিসের মতো লাগছে বলেন তো? গরম লাগছে। যেহেতু বলছে যে যদি এখন সামার হয়, যদি ইহা সামার হয়, সামার কাল হয়, গ্রীষ্মকাল হয়, তাহলে এটা কিসের মতো লাগছে, অনুভূতিটা কিসের মতো? গরমের মতো। সো এখন কথা হলো যে আমরা তো নরমাল চিন্তা করতেই পারি যে ইফের পরে ভি1 আছে, সো এই পাশে মডাল প্লাস ভি1 দিয়ে দিব। কিন্তু আপনি একটু চিন্তা করেন, এটা এটা অনেকটা কি সায়েন্টিফিক ট্রুথ ধরবেন নাকি ইউনিভার্সাল ট্রুথ ধরবেন? আমরা তো ইউনিভার্সাল ট্রুথ যদি নাও ধরি, অন্তত হ্যাবিচুয়াল ফ্যাক্টের মধ্যেও তো ফেলাইতে পারি, তাই না? যে বা আপনি ট্রুথই ধরেন, ইউনিভার্সাল ট্রুথ বা জেনারেল ট্রুথ যেভাবেই ধরেন, মানে মূলত এটা একটা কি সত্য ঘটনা যে সামার কাল হইলে কি হবে, গরম লাগবে, গ্রীষ্মকালে তো গরম লাগবে, এটাই তো স্বাভাবিক, তাই না? সো সেক্ষেত্রে এটা আমরা কি করতে পারি, এটা যেহেতু সত্য অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ বা ট্রুথের মধ্যে আপনি ফেলেন, তার মানে যেহেতু এটা সত্য, তার মানে এই মডাল অংশটুকু হবে না। মডাল অংশটুকু কোনটা বলেন তো? ইট উইল ফিল, ইট উইল ফিল আছে না, এই ইট উইল ফিল হবে না, কি হবে বলেন? ফিলস। ইট ফিলস, রাইট, ইট ফিলস হট, ইট ফিলস হট। আচ্ছা, আমি আরো একটা এক্সাম্পল দিই, আরো একটা এক্সাম্পল দিই, সুবিধা হবে। ইফ ইউ স্টাডি রেগুলারলি, স্টাডি রেগুলারলি, দেখেন তো এটা অভ্যাসগত না? যদি তুমি নিয়মিত পড়াশোনা করো তাহলে ইউ ইউ ক্যান পাস দ্য এক্সাম, পাস দ্য এক্সাম। দেখেন তো এটা কি ঠিক কিনা? বলছে যে যদি তুমি নিয়মিত লেখাপড়া করো তাহলে তুমি পরীক্ষায় পাশ করতে পারবে। এখন আমরা তো ওইভাবে চিন্তা যদি করি যে ইফের পরে ভি1 আছে, ইফের পর ভি1 থাকলে ওই পাশে সাবজেক্টের পরে শ্যাল, উইল, ক্যান, এগুলোর পরে কি হবে, ভি1 হবে। সে অনুসারে চিন্তা করলে তো আমরা ঠিকই ধরতে পারি, তাই না? কিন্তু আলটিমেটলি কি এটা আমরা ঠিক ধরবো? না, এটা কি আমরা ঠিক এখানে ক্যান মডাল ক্যান বসানো যাবে। ক্যান বসানো যাবে না? কেন বসানো যাবে না? ওই যে বললাম যে জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল শর্ত কি? এটা খুব গুরুত্বপূর্ণ। জিরো কন্ডিশনাল শর্ত হলো হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকতে হবে, সায়েন্টিফিক ট্রুথ থাকতে হবে এবং ইউনিভার্সাল ট্রুথ থাকতে হবে। তাহলে আমরা এটাকে কি বসাতে পারবো, জিরো কন্ডিশনাল ধরতে পারবো, তাই না? বুঝতে পারছেন সবাই এটা? সবাই কি বুঝতে পারছেন এটা? জি, বুঝতে পারছি। আচ্ছা, এখন এইটার আরো কতগুলো রুলস আছে। ধরেন আমি যদি আরো একটা এক্সাম্পল দিই, মানে আসলে এই জিরো কন্ডিশনাল আমাদের পরীক্ষায় বেশি আসে, বুঝতে পারছেন? এই জন্য আমি মানে লোভ সামলাইতে পারছি না এটার এক্সাম্পল দেওয়ার। সো আরেকটা এক্সাম্পল দিই যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লেখেন ইফ ইফ ওয়াটার ইজ হিটেড, ইফ ওয়াটার ইজ হিটেড, হিটেড টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। সবাই তুলে নেন এটা। ইফ ওয়াটার ইজ হিটেড টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ইট বয়েল অ্যাজ স্টিম। বয়েলটা আমরা ব্র্যাকেটে রাখছি। এখন দেখেন
প্রথম যে অংশ অর্থাৎ ক্লসের প্রথম অংশ এটা কোন টেন্সে আছে বলেন তো? এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, অর্থাৎ ইফের পরে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, কিন্তু প্যাসিভ ভয়েস আছে। বুঝতে পারছেন সবাই? ওয়াটার তো আর নিজে নিজে হিট হয় না, হিট হয়, নিজে নিজে তো হিট করে না, তাই না? সো ওয়াটার ইজ হিটেড টু 100 ডিগ্রি। ওয়াটারকে যদি হিট দেওয়া হয় কত ডিগ্রি? 100 ডিগ্রি সেলসিয়াসে যদি হিট দেওয়া হয়, তার মানে এইটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে কিন্তু আবার অনেকে ভুল করবেন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু মুডটা কি বলেন তো? ইনডিফাইনাইট টেন্স, প্যাসিভ মোডে। কোন মোডে? প্যাসিভ মোডে। মনে থাকবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ মোডে। আচ্ছা, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এটা, তাহলে এইটা কি হবে? এটা নরমালি কি হওয়ার কথা বলেন? নরমালি কি হবে বলেন তো? ইট উইল বয়েল হওয়ার কথা না? আমরা যখন দেখব ইফের পরে V1 আছে, তাহলে ওই পাশে আমরা কি দিব? ইট উইল বয়েল, ইট উইল বা ইট ক্যান এরকম দিব একটা। এখন এখানে একটা বিষয় আছে। বিষয়টা হলো যে এটাকে আমরা কি সায়েন্টিফিক ট্রুথ এর মধ্যে ফেলাইতে পারি? আপনি যদি সায়েন্স বুঝেন তাহলে বোঝা উচিত যে পানিকে আপনি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে গেলেই ওইটা কি হবে? ফুটতে শুরু করবে না? স্টিম মানে কি? মানে বাষ্পে রূপান্তরিত হওয়া শুরু করবে। তো এটা তো একটা বৈজ্ঞানিক সত্য ঘটনা। সায়েন্টিফিক্যালি ট্রুথ না এটা? জি স্যার। এটা এটা সায়েন্টিফিক্যালি ট্রুথ। সো যেহেতু এটা সত্য ঘটনা, সো এখানে আমরা কি জিরো কন্ডিশনাল এপ্লাই করব। তার মানে এটা কি উইল বয়েল লিখবো? ইট বয়েলস লিখবো। আনসার কি হবে? ইট বয়েলস। ধরেন পরীক্ষার হলে উইল বয়েল আছে, আবার বয়েলসও আছে। কোনটা আনসার করবেন বলেন তো? পরীক্ষার হলে অবশ্যই উইল বয়েল আছে, আবার বয়েলস আছে। কোনটা আনসার করবেন? বয়েলস। হ্যাঁ, শুধু বয়েলস আমরা অ্যান্সার করব। এখন আমি আপনাকে একটা বিপরীত প্রশ্ন করি। ধরেন এটা কিন্তু এক্সামে এসেছে, আমি এই জন্য কথাটা তুললাম। ধরেন বয়েলস অপশনে নাই, অপশনে আরো ৩ টা অন্যান্য কিছু আছে, আর সাথে আছে উইল বয়েল। বয়েলস নাই অপশনে, উইল বয়েল আছে। তাহলে আপনি কোনটা অ্যান্সার করবেন? আমি অ্যান্সার করব না। এটা তো ভুল। অ্যান্সার করতে হবে আপনাকে। এখানে উইল বয়েল হবে। কেন হবে আমি ব্যাখ্যা দিচ্ছি। উইল বয়েলও কারেক্ট। কারণ আছে। কারণটা আমি বলি। উইল বয়েল যখন থাকবে তখন বুঝতে হবে যে কোশ্চিন কর্তা কোনো একটা অ্যাঙ্গেলে আপনার আনসারটা চাইছে। আচ্ছা, এখানে সায়েন্টিফিক ট্রুথ হইলে এটাকে আমরা তো জিরো কন্ডিশনাল নিয়ে যাব। আপনি জানেন সেই অ্যাঙ্গেল থেকে উইল বয়েল হওয়ার কথা না। এখন বলি, এই যে সায়েন্সের প্রত্যেকটা জিনিস, বিশেষ করে এটা তো ধরেন অনেকটা কি কেমিস্ট্রির মধ্যে আমরা ফেলাইতে পারি। সো ওখানে প্রত্যেকটা সায়েন্সের প্রত্যেকটা ল, সূত্রে, ফর্মুলাতে একটা শর্ত দেওয়া থাকে না? কন্ডিশন এপ্লাই করা থাকে না? যদি কক্ষ তাপমাত্রা এমন থাকে, মানে এটা তো তাপমাত্রার কথা বলা হচ্ছে, চাপ এত থাকে, যদি এত চাপ থাকতে হবে, কিন্তু একটা প্রেসার থাকতে হবে যে এত ডিগ্রি, এত অ্যাটমসফিয়ার প্রেসার হইলে তখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি পানি ফোটা শুরু করবে। যেমন আপনি এভারেস্টের চূড়ায় পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটা শুরু করে জানেন? এটা 70 ডিগ্রি সেলসিয়াস। আমরা 70 আহ, ডিগ্রি। যখন আমরা ওই যে বিসিএস এর বিজ্ঞান ও প্রযুক্তিতে আমরা প্রিপারেশন নিই, তখন আমরা পড়ি যে এভারেস্টের উপরে কত 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফোটা শুরু করে। ওই যে চাপের ব্যাপার আছে। সো এখানে তো তখন আপনি একটা তর্ক আনতেই পারেন যে পানি, ঠিক আছে 100 ডিগ্রি হইলেই যে পানি ফুটবে এটা আপনাকে কে বলছে? ওখানে তো চাপের ব্যাপারও থাকতে পারে। 100 ডিগ্রি হইলেই ফুটবে এমন তো কোনো কথা নাই। তার মানে এটাকে আপনি সায়েন্টিফিক ধরবেনই এমন কোনো কিছু না। সো অপশনে যেহেতু নাই, তাহলে আপনার এই তর্কটাই তখন ভ্যালিড হয়ে যাবে। আর অপশনে থাকলে তখন কিন্তু ওই তর্কটাই আনতে হবে যে না, এটা সায়েন্টিফিক্যালি ট্রুথ। এতটুকু বুদ্ধি অথবা এটাকে আমি বলবো সেন্স অফ হিউমার। এই সেন্স অফ হিউমারটা আপনার থাকতে হবে। বুঝতে পারছেন? আমি এটাকে সেন্স অফ হিউমার নামই দিই, যে এতটুকু সেন্স অফ হিউমার আপনার থাকতে হবে যে আমরা কখন ওই জিনিসটা ধরবো আর কখন ধরবো না। বুঝতে পারছেন বিষয়টা? যাই হোক, এই ধরনের প্র্যাকটিস আরো যত করব তত দেখবেন যে আমাদের এইগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে?
এইটাই মূলত আমাদের জিরো কন্ডিশনাল ছিল। ফার্স্ট কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনাল শেষ করে ফেললাম আমরা। এবার 2 নাম্বার নিয়মে আসি। 2 নাম্বার নিয়মে আসেন। 2 নাম্বার নিয়মে দেখেন ইফ, প্রথমে ইফ বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে V2 যদি এরকম থাকে, এরপর একটা তো কমা বসে আমরা জানি, এরপরে আবার সাবজেক্ট বসবে এবং এরপরে কি বসবে দেখেন, শ্যালের বদলে কি বসবে, শুড, উইলের বদলে উড, ক্যানের বদলে কুড, মেয়ের বদলে মাইট, এগুলো বসবে এবং তারপরে বসবে ভার্বের বেস ফর্ম। এটা কিন্তু বেস ফর্ম। এই V1 বলতে বেস ফর্ম। আমরা জানি মডেলের পরে ভার্বের কি ফর্ম বসে, বেস ফর্ম। মডেলের পরে সবসময় বেস ফর্ম বসে, ঠিক আছে? সো আমরা একটু এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিব। লেখেন ইফ আই হ্যাড এ ক্যামেরা, ইফ আই হ্যাড এ ক্যামেরা I take some photographs. If I had a camera, I take some photographs. আচ্ছা, এখন বলেন if I had a camera, I take some photographs কি হবে? would take, আচ্ছা, প্রথম কথা হলো I এটা could, কি, এটা দেখেন সেকেন্ড কন্ডিশনাল কিনা, আগে এটা দেখেন। এখানে ইফ এর পরে শুধুমাত্র হ্যাড বসছে মানে কি, V2, শুধুমাত্র হ্যাড বসছে মানে V2, হ্যাভের পাস্ট ফর্ম বসছে। এখানে কিন্তু অনেকেই মনে করে হ্যাড বসলে ওই যে রুলস এর যে আমরা হ্যাড প্লাস V3 এটা বসে না, ওইটা না, কিন্তু এটা কিন্তু কি পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে আই হ্যাড এ ক্যামেরা মানে কি বলেন তো, পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের হিসাবে ভার্বের পাস্ট ফর্ম V2 বসছে। বুঝতে পারছেন বিষয়টা? তো এটা যদি বসে তাহলে আমরা এখানে কি বসাবো বলেন তো, উড প্লাস V1, অর্থাৎ I would take some photographs. I would take some photographs. বুঝতে পারছেন? 2 নাম্বার নিয়ম এখানেই শেষ। 2 নাম্বার নিয়মের আসলে কিছু না। আমরা এখানে যদি 2000 এক্সাম্পলও করি দেখবেন যে একই উত্তর হবে। যেমন ধরেন আরেকটা বলি, যদি বলি if I if if I knew the answer, if I knew the answer, যদি আমি অ্যান্সারটা জানতাম, যদি আমি অ্যান্সারটা জানতাম তাহলে কি হইতো বলেন? I would tell you, I would, আমি তোমাকে বলে দিতাম, আমি তোমাকে বলে দিতাম। দেখেন এখানে কি V2 আছে না, এখানে V2 থাকার কারণে এখানে কি বসছে, would প্লাস V1, would প্লাস V1। দেখছেন বিষয়টা? ইফের পরে V2 বসার কারণে, ইফের পরে V2 বসার কারণে ওই পাশে কি বসছে, would প্লাস V1, would প্লাস V1। তার মানে এটা কি 2 নাম্বার নিয়ম, এটা কি 2 নাম্বার নিয়ম, মনে থাকবে? এবার নাম্বার 3 নাম্বার দেখেন, 3 নাম্বার রুলসে আসেন। ইফের পরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, বলেন তো এটা কোন টেন্স? সাবজেক্টের পরে হ্যাড প্লাস V3 এটা কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। এটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। এক্ষেত্রে একটা কথা বলি, হ্যাঁ একটু দেখেন। আচ্ছা, আমরা রুলসটাকে লিখে ফেলি। এরপর আরো একটা সাবজেক্ট বসবে, শুড, কুড, উড, মাইট, এইগুলোর পরে হ্যাভ প্লাস V3, হ্যাভ প্লাস V3। আমি আবার বলি, দেখেন ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এরপরে কি বসবে, সাবজেক্টের পরে শুড, কুড, উড, মাইট, এইগুলোর পর হ্যাভ প্লাস V3, হ্যাভ প্লাস V3 এটা বসবে। এখানে আরেকটু করে বলি, এই যে দেখেন এই যে লাইনটা আছে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, অর্থাৎ ইফের পরে কোন টেন্স আছে, পাস্ট পারফেক্ট টেন্স। এখানে একটা ইনভার্সন বসতে পারে। ইনভার্সন মানে কি, ইনভার্সন কখন হবে, এই যে এখানে অক্সিলারি ভার্ব কোনটা, হ্যাড না, হ্যাড যখন শুরুতে বসবে দেখেন ইফ উঠে যাবে,
অর্থ কিন্তু ইফের মতোই দিবে। ইনভার্সন, এটার নাম হলো ইনভার্সন। সো হ্যাড শুরুতে বসবে, তারপরে কি বসবে? সাবজেক্ট। এবং এই যে V3 আছে না, এই V3 এখানে বসবে এবং দ্য রিমেনিং পার্ট উইল বি সেম, অর্থাৎ পরবর্তী অংশ কিন্তু একই থাকবে। শুরুতেই যদি আপনি ইফের পরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 পান, অথবা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3, একই নিয়ম, মাথায় রাখবেন যে দুইটা একই নিয়ম। লাস্টের পার্ট অর্থাৎ আনসারটা একই হবে, সেম আনসার হবে। কারণ কি এখানে বুঝতে অসুবিধা আছে? আমি না স্যার। হ্যাঁ, একটা এক্সাম্পল দিই, রুলসটা লিখে ফেলেন সবাই, এক্সাম্পলটা দিলেই বুঝতে পারবেন। ধরেন আমি যদি শুরুতেই এটা লিখি, had I seen him there, had I seen him there, তারপর আসেন I would have talked to him, had I seen him there I would have talked to him, মানে কি? দেখেন এই যে had I seen him there, এই অংশটার পরিবর্তে কিন্তু এইটাও থাকতে পারতো একই, if I had seen him there, একই কথা। অর্থাৎ শুরুতে আপনি যদি হ্যাড আনেন তাহলে ইনভার্সনের নিয়ম হবে, আর যদি শুরুতে ইফ আনেন তাহলে নর্মাল রুলস হবে। কিন্তু এই যে এই পার্টটা কিন্তু একই থাকবে, এই পার্টটা কিন্তু চেঞ্জ হবে না। অর্থাৎ উড হ্যাভ প্লাস V3, দেখছেন উড হ্যাভ প্লাস এই যে V3, এই তিনটা নিয়ম মূলত কন্ডিশনালের। আপনি যদি এই তিনটা নিয়ম ভালোভাবে আত্মস্থ করতে পারেন, আপনার কন্ডিশনাল নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন বিষয়টা? সবার কি কোনো মানে এখানে কি কোনো কোশ্চেন আছে কিনা কন্ডিশনাল নিয়ে? নাইস। 1 নাম্বার রুলে পেজটা একটু বের করেন দেখি। হ্যাঁ, 1 নম্বরে না। আচ্ছা। একটু দ্রুত বলেন, হ্যাঁ? এই চার্জ বেশিক্ষণ থাকবে না। এটা। দেখেন আমি একটু বলি, আমি একটু ইজি করে দিই যে ইফ এর পরে যদি V1 বসে, অর্থাৎ V1 বলতে আমরা এখানে প্রেজেন্ট ফর্ম বোঝাচ্ছি। অর্থাৎ ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে এখানে সাবজেক্টের পরে শ্যাল, উইল, ক্যান, মে অর্থ অনুসারে যেকোনো একটা বসবে। তারপরে ভার্বের বেস ফর্ম। হ্যাঁ? যেমন ইফ হি রানস ফাস্ট, এখানে V1, এই পাশে উইল প্লাস উইন, অর্থাৎ হি উইল উইন। দেখেছেন এটা? সেম জিনিস, অর্থাৎ 1 নম্বর জি। রুলস এর ভিতরেই আমরা জিরো কন্ডিশনাল হবে। কখন হবে বলেন তো? যখন এই ক্লজের মধ্যে, এই দুইটা ক্লজের মধ্যে যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকে, ইউনিভার্সাল ট্রুথ থাকে, সায়েন্টিফিক ট্রুথ থাকে, যদি এইগুলো থাকে তাহলে আমরা ওইটাকে কি করব? জিরো কন্ডিশনাল ধরবো। আর জিরো কন্ডিশনালের ক্ষেত্রে কি হবে না বলেন তো? মডাল গুলো হবে না। ঠিক আছে? অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। মডাল হবে না, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। বুঝতে পেরেছেন বিষয়টা?